Hello everyone, I am Anupam. You are watching Spartome ইউটিউব চ্যানেল। তোমাদেরকে সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিওটি করতে চলেছি, জিকে জিএস হিস্ট্রি এবং জিওগ্রাফির কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রায় প্রত্যেকটা 10টি করে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করব, যেগুলো তোমরা বিভিন্ন পরীক্ষাতে পেয়ে থাকো। তো সেই সমস্ত কোশ্চেনগুলো আজকে আলোচনা করব। তো তার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া বেল আইকনে ক্লিক করে দাও, যাতে করে আমার ভিডিওগুলো তোমরা খুবই সহজে পেয়ে যেতে পারো। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের যে কোশ্চেন আনসার পার্টগুলো আমরা আলোচনা করব, খুবই মন দিয়ে শুনবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারগুলো আজকে আলোচনা করব। আজকে প্রথম স্লাইডে প্রথমে যে কোশ্চেনগুলো দেখতে পাবো আমরা জেনারেল সায়েন্স থেকে। জেনারেল সায়েন্সের প্রথম যে কোশ্চেনটি রয়েছে, গিনিপিগ কোন বর্গের প্রাণী? গিনিপিগ কোন বর্গের প্রাণী? সঠিক উত্তর হয়ে যাবে রোডেনসিয়া বর্গের প্রাণী। গিনিপিগ হচ্ছে রোডেনসিয়া বর্গের প্রাণী। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন শান্ত পড়ে যেটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম কি? সায়েন্টিফিক নেম অফ দ্য গিনিপিগ। কী মনে রাখবে তোমরা? রেভিয়া পার্সিলাস। এটা হচ্ছে গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম। চলে যাবো নেক্সট কোশ্চেন, যেটা রয়েছে শিয়ালের লালায় কী ভাইরাস থাকতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে র্যাবিস ভাইরাস। শিয়ালের লালায় যে ভাইরাসটা থাকতে পারে সেটা হচ্ছে র্যাবিস ভাইরাস। এর সঙ্গে সে মনে রাখবে, এই র্যাবিস ভাইরাস তার সঙ্গে কার থাকতে পারে না কুকুরেরও এই র্যাবিস ভাইরাস দেখা যায়, কুকুরেরও র্যাবিস ভাইরাস থাকতে পারে। চলে যাবো নেক্সট কোশ্চেন হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে অল্টারনেটিভ কারেন্টকে ডিরেক্ট কারেন্টে রূপান্তরিত করা হয়? কোন যন্ত্রের সাহায্যে অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ এসি কারেন্টকে আমরা ডিসি কারেন্টে কনভার্ট করতে পারি বা চেঞ্জ করতে পারি কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর হবে রেকটিফায়ার। রেকটিফায়ারের সাহায্যে আমরা কিনা এসি কারেন্টকে ডিসিতে করতে পারি। কী হয়ে থাকে না, এসি যে কারেন্টটা আমাদের ইন্ডিয়াতে মূলত যে ফ্রিকোয়েন্সি থাকে সেটা হচ্ছে 50 হার্জ ফ্রিকোয়েন্সি থাকে। এবং সিঙ্গেল ফেজে সাধারণত কত হয়ে থাকে? ফ্রিকোয়েন্সি 50 হার্জ হয়ে থাকে। তো এসি থেকে ডিসিতে মেনলি কী কেসটা হয় না, এদের যে ফ্রিকোয়েন্সি 50 হার্জে থাকে, এইভাবে এসি এইভাবে থাকে, ঠিক আছে? এটা কিনা ডিসিতে অর্থাৎ ডাইরেক্ট কারেন্টে চেঞ্জ করা, যার প্রভাব কেমন এমনভাবেই থাকে, ঠিক এমনভাবে স্টেট থাকে। তো সেটা চেঞ্জ করা হয় রেকটিফায়ারের সাহায্যে। একটা জিনিস মনে রাখবে, পরীক্ষা কোশ্চেন দেয়, এই যে এসি কারেন্ট বা আমাদের বাড়িতে যে কারেন্টটা আমরা ব্যবহার করি সেটা হয় কিনা এসি কারেন্ট, ঠিক আছে? এটা মনে রাখবে। আমাদের বাড়িতে যে ফ্যান বা যে সমস্ত টিভি বাল্ব এগুলো জ্বলে সব কিনা এসি বা অল্টারনেটিভ কারেন্টে। চলে যাব নেক্সট সাইডে কী কোশ্চেন আছে দেখে নেব। নেক্সট স্লাইডে রয়েছে, এখানে আমরা দেখব কি না সাধারণ বিজ্ঞানের জেনারেল সায়েন্সের আরও বেশ কয়েকটি কোশ্চেন। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পথ কেমন? সঠিক উত্তর হয়ে যাবে একমুখী। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পথ হচ্ছে একমুখী, ঠিক আছে? মনে রাখুন তোমরা, হয়ে থাকে একমুখী, ঠিক আছে? এখানে ভুলে বৃত্তাকার করে দেওয়া হয়েছে, বৃত্তাকার হবে না। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ থেকে একমুখী। এবং এখান থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তোমরা রাখো, যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সাধারণত 3টি পর্যায় হয়ে থাকে। কয়েকটি না 3টি পর্যায় হয়ে থাকে। কী 3টি পর্যায় হয়ে থাকে না, একটা হচ্ছে একটা শক্তির অর্জন ঘটে, একটা শক্তি অর্জন হয়, একটা হচ্ছে শক্তির ব্যবহার হয়, এবং 3 নম্বর হচ্ছে শক্তির স্থানান্তর হয়, ঠিক আছে? একটা হচ্ছে শক্তির অর্জন করা হয়, তারপরে হচ্ছে তার ব্যবহার হয়, এবং 3 নম্বর যেটা হয়ে থাকে সেটা হচ্ছে শক্তির স্থানান্তর। তো এই শক্তি প্রবাহ 3টের মধ্যে হয়ে থাকে, এবং এটা সবসময় হয়ে থাকে কি না একমুখী হয়, ঠিক আছে? এটা বৃত্তাকার হয় না, একমুখী হয়। উৎপাদক দ্বারা রূপান্তরিত সৌরশক্তি খাদ্যের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যে স্থানান্তরিত হয়, এটা হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, ঠিক আছে? চলে যাবো নেক্সট কোশ্চেনে।
নেক্সট কোশ্চেন কী রয়েছে না যকৃৎ থেকে বের হয়ে পিত্ত কোথায় জমা হয়? যকৃৎ থেকে বের হয়ে পিত্ত কোথায় জমা হয়? সঠিক উত্তর হয়ে যাবে পিত্তথলিতে। যকৃৎ থেকে যে পিত্ত রসটা বের হয় সেটা কোথায় জমা হয়? পিত্তথলিতে জমা হয়। কী হচ্ছে না পাকস্থলীর যে পাকমণ্ডল রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে যেটাকে বলা হয় কি না কাইম, পাকমণ্ডল বা কাইম পাকস্থলীতে, মানে কিছুর খাদ্য পাচিত হওয়ার পর যে অংশটা পাকস্থলীতে এসে পৌঁছায় সেটাকে বলা হচ্ছে কি না পাকমণ্ডল। সেই পাকমণ্ডল থেকে না ক্ষুদ্রান্তে এসে পৌঁছায়, ক্ষুদ্রান্তে এসে তার গণিতে এসে পৌঁছায়। সেই সময় কী হয় না পিত্ত কী হয় না যকৃৎ থেকে ক্ষরিত হয়ে এই খাদ্যের সঙ্গে মিক্সড হয়, খাদ্যের সঙ্গে মিক্সড হয়ে যায় এবং খাদ্যের সঙ্গে মিক্সড হয়ে কী হয় না খাদ্যটাকে পাচন করতে সহজ করে দেয়। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কী রয়েছে না হকি স্টিক তৈরিতে কোন কাঠ ব্যবহার করা হয়? হকি স্টিক তৈরিতে যে কাঠটি ব্যবহার করা হচ্ছে স্যালিক্স কাঠ, স্যালিক্স কাঠ ব্যবহার করা হয়ে থাকে। হকি স্টিক তৈরি করতে স্যালিক্স কাঠ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যে ব্যাট, আমরা ব্যাট খেলি, ব্যাট কোন কাঠ থেকে তৈরি হয়? ব্যাটটা তৈরি হয়েছে সাধারণত উইলো কাঠ থেকে, হচ্ছে ব্যাট তৈরি হয় উইলো কাঠ থেকে, আর হকি স্টিক তৈরি হয় স্যালিক্স কাঠ থেকে। এবার দেখবো নেক্সট স্লাইড। পরে যে কোশ্চেনটি রয়েছে কোন হরমোন সুপ্ত বীজকে জাগিয়ে তোলে? কোন হরমোন সুপ্ত বীজকে জাগিয়ে তোলে? সঠিক উত্তর কী যাবে? জিব্বারেলিন। জিব্বারেলিন হচ্ছে সুপ্ত বীজকে জাগিয়ে তোলে। এই যে জিব্বারেলিন কি না এটি একটি হচ্ছে কি না উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ হরমোন, যাটা কি করে না হচ্ছে পরিপক্ক বীজে, যাটা কোথায় থাকে না পরিপক্ক বীজে অঙ্কুরিত বীজে, পরিপক্ক বীজ, অঙ্কুরিত বীজ, ঠিক আছে, এ সমস্ত জায়গায় জিব্বারেলিন থাকে, যে কী করে না সুপ্ত বীজকে জাগিয়ে তোলে, সেটা হচ্ছে জিব্বারেলিন। এটা একটা হচ্ছে কি না উদ্ভিদ হরমোন। আর একটা উদ্ভিদ হরমোনের এক্সাম্পল কি না আরেকটা রয়েছে অক্সিন, ঠিক আছে, অক্সিন হরমোন। এই যে অক্সিন হরমোন, এই অক্সিন হরমোনটা কী কাজে ব্যবহার হয় না এটা হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হচ্ছে অক্সিন হরমোন ব্যবহার করা হয়। এটা হচ্ছে কোষের আকারের বৃদ্ধি, মূল, ঠিক আছে, শাখা প্রসার ইত্যাদি বৃদ্ধিতে অক্সিন হরমোন ব্যবহার করা হয়, যেটা হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রক। তাহলে দুটো হরমোন এখানে আমরা জেনে নিলাম, একটা হচ্ছে জিব্বারেলিন, একটা হচ্ছে উদ্ভিদ হরমোন, আর হচ্ছে অক্সিন, যেটা একটা উদ্ভিদ হরমোন। একটার মূল কাজ হচ্ছে কি না বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, আর জিব্বারেলিন কী করে না হরমোনের যে সুপ্ত বীজকে জাগিয়ে তোলে। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কী বলে? ক্যান্সার সৃষ্টিকারী যে জিনটা তাকে বলা হচ্ছে অঙ্কোজিন। ক্যান্সার সৃষ্টিকারী যে জিনটি রয়েছে তাকে বলা হচ্ছে কি না অঙ্কোজিন। এটা আর একটা নাম রয়েছে, আরেকটা নাম কী রয়েছে আছে কার্সিনোজিনেস। কী নাম রয়েছে? কার্সিনোজেন্স। এই ক্যান্সার সৃষ্টিকারী অপর যে মানে জিনটা, অপর জিন নয়, সেই জিনটা যার নাম কী রয়েছে না কার্সিনোজেন্স। চলে যাবো হচ্ছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কী রয়েছে না নেক্সট কোশ্চেন কোন জীবাণু থেকে হামরোগ হয়? কোন জীবাণু থেকে হামরোগ হয়? সঠিক উত্তর হয়ে যাবে কি না হচ্ছে রুবেলা। রুবেলা থেকে কী হয় না রুবেলা যে জীবাণু, এই জীবাণু থেকে হচ্ছে হামরোগ হয়ে থাকে। এই যে রুবেলা বা হাম, এর সায়েন্টিফিক নাম কি না হচ্ছে মিজলেস মার্বেলি ভাইরাস। মিজলেস কি না হচ্ছে মাজলিস ভাইরাস। কি নাম হচ্ছে? মিজলাস মার্বেলি ভাইরাস, ঠিক আছে, মিজলাস মার্বেল ভাইরাস, এটা হচ্ছে রুবেলা ভাইরাসের হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। এবং এই যে রুবেলা ভাইরাসটা এটা আবিষ্কার কত 1757 খ্রিস্টাব্দে। 1757 খ্রিস্টাব্দে ফ্রান্সিস হোম নামে 1757 খ্রিস্টাব্দে ফ্রান্সিস হোম নামে একজন বিজ্ঞানী, যিনি কি এই রুবেলাটা আবিষ্কার করেন, মানে হাম রোগটা প্রথম তিনি আবিষ্কার করেন। কি 1757 খ্রিস্টাব্দে হাম রোগটা আবিষ্কার করে বিজ্ঞানী ফ্রান্সিস হোম মাছ বা হাম, ঠিক আছে, এখান থেকে নামটা এসছে হাম রোগ। চলে যাব নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব। যে কোশ্চেনটা রয়েছে নেক্সট স্লাইডে সেটা হচ্ছে কোন বিজ্ঞানী প্রথম ভিটামিন শব্দটি প্রয়োগ করেন? কোন বিজ্ঞানী প্রথম ভিটামিন শব্দটি প্রয়োগ করেন? সঠিক উত্তর হবে ক্যাসিমির ফ্রাঙ্ক হচ্ছে প্রথম ভিটামিন শব্দটি প্রয়োগ করেন। এখান থেকে আরেকটা যে কোশ্চেন আসে সেটা হচ্ছে
কে ভিটামিনটাকে ডিসকভার করেছিল, কে ফার্স্ট কে ডিসকভার করে? সঠিক উত্তর কী হয়ে যাবে? এফজি হপকিন। এফজি হপকিন হচ্ছে কী করে না হচ্ছে ভিটামিনটা প্রথম ডিসকভার করেছেন এফজি হপকিন। এর সঙ্গে সঙ্গে ভিটামিন থেকে অনেকগুলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে। ভিটামিন চ্যাপ্টারটা আমি যখন জেনারেল সায়েন্সে কনসেপ্ট ওয়াইজ কোশ্চেন করাবো সেখান থেকে ভিটামিন সমস্ত কোশ্চেন করে দেবো। আর তোমরা মনে রাখবে সাধারণত ভিটামিনটা কি না, ভিটামিন তো মানে দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে জলের দ্রাব্য আর একটা হচ্ছে ফ্যাটের দ্রাব্য। জলের দ্রাব্য ব্যাপারটা কি না, যেটা হচ্ছে জলে দ্রবীভূত হয়ে যায় সেটা হচ্ছে জলের দ্রাব্য। আর একটা কি না ফ্যাটের দ্রাব্য। জলের দ্রাব্য যেগুলো রয়েছে সেগুলো কি না বি আর সি। আর ফ্যাটে যে দ্রাব্য, ফ্যাটের দ্রাব্য সেগুলো কী রয়েছে না হচ্ছে ADEK। ADEK মনে রাখার উপায় কি? এটা একটা মনে রাখার উপায়, ফ্যাটের দ্রাব্য যেগুলো সেগুলো মনে রাখার উপায় হচ্ছে ADK। কথা মনে রাখবে, কথাটা মনে রাখবে ADK সেটা হচ্ছে ফ্যাটের দ্রাব্য। আর জলের দ্রাব্য যেটা কি না হচ্ছে ওয়াটার, যেটা হচ্ছে জলের দ্রাব্য সেটা কী হয়ে যাবে না হচ্ছে BC। সেটা কী হয়ে যাবে না হচ্ছে BC, বাইরের চলো। ঠিক আছে, এখানে তোমরা মনে রাখতে পারো যেটা হচ্ছে কি না হচ্ছে জলের দ্রব্য। ঠিক আছে, সেটা হচ্ছে ভিটামিন BC। তো এবার চলে যাবো নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে যে কোশ্চেনগুলো রয়েছে সেটা হচ্ছে ইতিহাস থেকে। এবার চলে যাবো আমরা ইতিহাসের পাঠে। এতক্ষণ আমরা জিএসের কিছু গুরুত্বপূর্ণ টপ 10 মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আলোচনা করলাম। তবে চলে আসবো হিস্ট্রিতে। হিস্ট্রি পার্টে যে সমস্ত কোশ্চেন রয়েছে, প্রথম কোশ্চেন রয়েছে নানাঘাট শিলালিপি। নানাঘাট শিলালিপি কার সময় খোদিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সময়। সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সময় হচ্ছে নানাঘাট শিলালিপি খোদিত হয়। দেখো নেক্সট কোশ্চেন, কলহন রচিত রাজতরঙ্গিনী। এই দেখো এইখানে যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেন থেকে কিন্তু আরেকটা কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি। এই রাজতরঙ্গিনী কে রচিত করে? সঠিক উত্তর হবে কলহন। কলহন রচনা করেছে রাজতরঙ্গিনী। এখানে কী কোশ্চেনটা রয়েছে না, কলহন রচিত রাজতরঙ্গিনী থেকে ভারতের কোন রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায়? সঠিক উত্তর হবে কাশ্মীরের ইতিহাস। সঠিক উত্তর কী হবে না কাশ্মীরের ইতিহাস। রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। চলে যাবো নেক্সট কোশ্চেন, ঋগ্বেদ। ঋগ্বেদে বলি শব্দটির অর্থ কী? সঠিক উত্তর হবে কর নেওয়া। ঋগ্বেদে এই যে বলি কথাটার অর্থ হচ্ছে কর নেওয়া। ঠিক আছে, তোমরা মনে রাখবে কিনা ঋগ্বেদে বলি কথাটার অর্থ হচ্ছে কর নেওয়া। এখান থেকে আরও গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা তোমরা জেনে রাখবে সেটা হচ্ছে কি না ঋগ্বেদ যে বেদা, এই বেদা কথাটা কি কোথা থেকে এসছে না ভিত কোথা থেকে এসছে? বেদা কথাটা কোথা ভিত থেকে এসছে, যার অর্থ কি না যার অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান। এই বেদা কথাটার অর্থ হচ্ছে কি বেদ কথাটা এসছে বেদা থেকে, যার অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান। বেদ কয় প্রকার হয়ে থাকে? তোমরা জানো বেদ হচ্ছে সাধারণত 4 প্রকার হয়ে থাকে। কী কী হয়ে থাকে না ঋগ্বেদ, সামবেদ। ঋগ্বেদ কী হয়ে থাকে না ঋগ্বেদ হয়, সামবেদ হয়ে থাকে এবং কি এবং হচ্ছে যজুর্বেদ, এবং এর সঙ্গে কী হয়ে থাকে না আরেকটা হয়ে থাকে এর সঙ্গে হয়ে থাকে অথর্ববেদ। অথর্ববেদ। ঠিক আছে, এই 4 প্রকারের হচ্ছে বেদ হয়ে থাকে। চলে যাব নেক্সট কোশ্চেন কী রয়েছে নিগম। নিগম কথার অর্থ কী? নিগম কথার অর্থ কী? নিগম কথার অর্থ হচ্ছে বণিক সংঘ। নিগম কথার অর্থ হচ্ছে বণিক সংঘ। ঠিক আছে, চলে যাব নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে কী কোশ্চেনগুলো রয়েছে আলোচনা করবো আমরা। প্রথম যে কোশ্চেনটি রয়েছে, কার শাসনকালে রাজস্ব বোর্ড স্থাপিত হয়? সঠিক উত্তর হবে লর্ড ওয়ারিং হেস্টিংস। লর্ড ওয়ারিং হেস্টিংসের সময় হচ্ছে রাজস্ব বোর্ড স্থাপিত হয়। লর্ড ওয়ারিং হেস্টিংসের সময় কী হয় রাজস্ব বোর্ড স্থাপিত হয়। লর্ড ওয়ারিং হেস্টিংস কখন ছিলেন না 1772 থেকে 1785 এই সময় পর্যন্ত কি লর্ড ওয়ারিং হেস্টিংস ভারতের শাসন ব্যবস্থায় ছিলেন। লর্ড ওয়ারিং 1772 থেকে 1785 পর্যন্ত। এছাড়াও তার সময় যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি করেছিলেন বা আইন প্রণয়ন করে নিয়ে এসেছিলেন সেগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট রয়েছে রেগুলেটিং অ্যাক্ট। কী রয়েছে না রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্ট কত না 1773 সালে 1773 হচ্ছে এই রেগুলেটিং অ্যাক্টটা আনা হয়। কার দ্বারা? লর্ড ওয়ারিং হেস্টিংস দ্বারা। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি নিয়েছিলেন। কী করেছিলেন? ফার্স্ট তিনি সুপ্রিম কোর্ট গঠন করেছিলেন। সুপ্রিম কোর্ট তিনি স্থাপন করেছিলেন। কোথায়
না ক্যালকাটা, ঠিক আছে, কলকাতাতে তৎকালীন যারা ক্যালকাটা ছিল। এই সুপ্রিম কোর্ট স্থাপন করেছিলেন কে? লর্ড ওয়ারেন হেস্টিং। তার সঙ্গে সঙ্গে তিনি এশিয়াটিক সোসাইটিও স্থাপন করেছিলেন। তাহলে আমরা কী বললাম, এই লর্ড ওয়ারেন হেস্টিং যখন করলাম তার সঙ্গে সঙ্গে যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেগুলো আমরা আলোচনা করলাম। তো এইভাবে তোমরা ভিডিওগুলো পেতে মানে তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, এবং নিচে তো বেল আইকনটি ক্লিক করে রাখো। আমার ভিডিওগুলো তোমরা খুবই তাড়াতাড়ি এবং খুবই সহজে পেয়ে যাবে। কীভাবে না, বিভিন্ন যে কোশ্চেন আলোচনা করার সঙ্গে সঙ্গে কি না, তারা বিভিন্ন এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্ন আরও যে সমস্ত বিষয়গুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। তো চলে যাব নেক্সট কোশ্চেন। ভারত ছাড়ো প্রস্তাবটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে হরিজন পত্রিকায়। ভারত ছাড়ো যে প্রস্তাবটি প্রথম প্রকাশ হয়েছিল হরিজন পত্রিকায়। এই ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? হয়েছিল 1942-এ। 1942 হয় ভারত ছাড়ো আন্দোলন। কবে শুরু হয়? 8 আগস্ট, 8ই আগস্ট হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। এবং এই ভারত ছাড়ো আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ডায়লগ ছিল যারা কিনা গান্ধীজি দিয়েছিলেন, সেটা কি? ডু অর ডাই, ঠিক আছে, ডু অর ডাই। তো পরীক্ষার সামনে কোশ্চেন থেকে ডু অর ডাই কার উক্তি, ঠিক আছে, এটা প্রায় সবাই জানে, এটা হচ্ছে গান্ধীজির উক্তি। তার সঙ্গে সঙ্গে যে কোশ্চেনটা অনেক সময় ঘুরিয়ে দেয় যে এই ডু অর ডাই উক্তির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, সেটা হবে কি না ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোশ্চেন। পাকিস্তান, পাকিস্তান শব্দের অর্থ কী? পাকিস্তান শব্দের অর্থ হচ্ছে পবিত্র ভূমি। পাকিস্তান শব্দের অর্থ হচ্ছে পবিত্র ভূমি। প্রথম পাকিস্তান কথাটি কে ব্যবহার করে? প্রথম পাকিস্তান কথাটি ব্যবহার করে কে? হচ্ছে চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী হচ্ছে প্রথম কি পাকিস্তান কথাটা ব্যবহার করে। তার সঙ্গে সঙ্গে মনে রাখবে যে পাকিস্তান কিনা ভারত থেকে সেই সময় একটা পৃথক একটা রাষ্ট্র বা দাবি তা তুলেছিল পাকিস্তান, যারা হচ্ছে মুসলিম সংখ্যাধিক্য, তাদেরকে নিয়ে কী হবে না, যে পাকিস্তান রাষ্ট্র গড়ে উঠবে। সেই যে পাকিস্তান রাষ্ট্র গড়ে উঠবে, এর যে বিলটা তো কোথায় পাস হয়েছিল, বা এর যে প্রস্তাবটা পাস হয়েছিল কোথায় না, লাহোর অধিবেশনে। কোথায়? লাহোর অধিবেশনে পাকিস্তান যে প্রস্তাবটা সেপারেট পাকিস্তান, এটা পাস হয় লাহোর অধিবেশন। লাহোর অধিবেশন কবে হয়? 1940, 1940 হচ্ছে কি পাকিস্তান শব্দটা যে আলাদা পৃথক যে পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তান দেশ হবে, সেটা হয় 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে। আর পাকিস্তান শব্দের অর্থ হচ্ছে পবিত্র ভূমি। এখান থেকে আরও একটা কোশ্চেন আছে, তো পাকিস্তান কিনা মুসলিম রাষ্ট্র হবে, ঠিক আছে, তো মুসলিম যে রাষ্ট্র হবে, এই যে মুসলিমদেরকে নিয়ে যে একটা রাষ্ট্র হবে, প্রথম সে কথাটি কে তুলেছিল? সেটা তুলেছিল যে হচ্ছে মোহাম্মদ ইকবাল হচ্ছে সর্বপ্রথম কী করে না, তিনি বলছিলেন যে একটা মুসলিম আলাদা একটা স্টেট হবে, ঠিক আছে, মোহাম্মদ ইকবাল বলছিল কত? 1930-তে। তো 1930-তে প্রথম হচ্ছে মোহাম্মদ ইকবাল পাকিস্তান যে হবে বা মুসলিম স্টেট হবে সেটা তিনি বলেন। তারপর 1940-তে কী হয়ে থাকে না, হচ্ছে লাহোর অধিবেশনে সেখানে একটা প্রস্তাবনা হয় পৃথক পাকিস্তান হিসাবে, ঠিক আছে। চলে যাব নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে নেক্সট স্লাইডে দেখে নেব নেক্সট কোশ্চেনটা। 14 দফা দাবি কে উত্থাপিত করেন? সঠিক উত্তর মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি এই পাকিস্তান রাষ্ট্র করার আগে তিনি কী ছিলেন, বিভিন্ন অধিবেশনে একটা মুসলিম যে স্টেট করতে চেয়েছিল, মুসলিম আলাদা একটা রাষ্ট্র করতে চেয়েছিল, তো সেই নেতারা কি একটা 14 দফা দাবি তারা নিয়ে এসেছিল। সেই দাবিটা নিয়ে এসেছিল কে? মোহাম্মদ আলী জিন্নাহ। চলো নেক্সট কোশ্চেন। দিল্লি ষড়যন্ত্র মামলার মূল আসামি কে ছিলেন? সঠিক উত্তর হবে বসন্ত বিশ্বাস। দিল্লি ষড়যন্ত্র মামলার মূল আসামি ছিলেন বসন্ত বিশ্বাস। এই দিল্লি ষড়যন্ত্র মামলা কবে হয় না, দিল্লি ষড়যন্ত্র মামলা যা হয়েছিল মূলত কী হয়েছিল না, এটা হয় হচ্ছে ভারতের যে তৎকালীন ক্যাপিটাল অর্থাৎ রাজধানী ছিল ক্যালকাটা, ঠিক আছে, রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। তো স্থানান্তরিত করার সময় একটা যে অনুষ্ঠান হচ্ছিল, ঠিক আছে, একটা অনুষ্ঠান হচ্ছিল যেখানে কি রাজধানীটা হচ্ছে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হবে। তো সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিনা লর্ড হার্ডিঞ্জ। তো সেখানে উপস্থিত লর্ড হার্ডিঞ্জ, সেই লর্ড হার্ডিঞ্জকে
হত্যা করার পরিকল্পনা হয়েছিল, ঠিক আছে। সেই মামলায় জড়িত ছিলেন কে না বিশ্বাস বসন্ত বিশ্বাস, ঠিক আছে, তিনি ছিলেন মূল আসামি। তাহলে যদিও কোশ্চেনটা পড়ে যে দিল্লি ষড়যন্ত্র মামলা কোন বিষয় না না হয়ে যাবে কি না কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করার সময় যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে লর্ড হার্ডিঞ্জ উপস্থিত ছিলেন, তাকে হত্যা করার যে পরিকল্পনা সেটা হচ্ছে দিল্লির ষড়যন্ত্র মামলা, ঠিক আছে। একটা মূল অভিযুক্ত ছিলেন কে না বসন্ত বিশ্বাস। চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী রয়েছে না কোন মামলায় অরবিন্দ জেল হয়? কোন মামলা অরবিন্দ জেল হয়? হচ্ছে আলিপুর বোমা মামলা হচ্ছে অরবিন্দের জেল হয়, ঠিক আছে। এই যে আলিপুর বোমা মামলা কবে চলছিল না এটা হচ্ছে 1908 থেকে 1909, ঠিক আছে, 1908 থেকে 1909 এই সময় হচ্ছে কি হচ্ছে এই যে মামলাটা চলেছিল আলিপুর বোমা মামলা, ঠিক আছে, যেখানে কী হয় না অরবিন্দের মহর্ষি যে ঋষি অরবিন্দ জেল হয়েছিল। চলে যাবো নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে যে কোশ্চেনগুলো রয়েছে এতক্ষণ আমরা কিনা হিস্ট্রি বা ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আলোচনা করলাম। নেক্সট চলে আসবো আমরা ভূগোল জিওগ্রাফির কি না কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। তো দেখবো প্রথম প্রশ্ন কী রয়েছে। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, বর্ষাকালে বেশি বৃষ্টিপাত কোন শস্য উৎপন্ন হয়? বর্ষাকালে বেশি বৃষ্টিপাতে কোন শস্য উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে আমন ধান। বর্ষাকালে বেশি বৃষ্টিপাতে যে শস্যটা আমাদের ভারতে বেশি উৎপন্ন হয় সেটা হচ্ছে আমন ধান। এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে যে বর্ষাকালটা সাধারণত কোন সময় আসে? সঠিক উত্তর হবে কি না জুন থেকে হচ্ছে সেপ্টেম্বর। জুন থেকে সেপ্টেম্বর হচ্ছে আমাদের ইন্ডিয়া মূলত কী হয়ে থাকে হচ্ছে বর্ষাকাল আসে। তো ভূগোলেরও আমি কনসেপ্ট ওয়াইজ বেশ কিছু কোশ্চেন মানে কোশ্চেন নয় মূলত আমি টপিক ওয়াইজ কিছু ভিডিও নিয়ে এসেছি, তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি, ঠিক আছে। ওগুলো আমি রেগুলার টাইম অনুযায়ী দিতে থাকছি। তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, যেখানে আমি কি না হচ্ছে ভূগোলে প্রথমে আঞ্চলিক ভূগোল, সেখানে হচ্ছে আমরা জিওগ্রাফি পার্টের ভূপ্রাকৃতিক যে পরিচয় সেটা নিয়ে প্রথমে একটা ভিডিও আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে ভারতের রিভার সিস্টেম, ঠিক আছে, রিভার সিস্টেমের পরে আমি কি ওখান থেকে যে রেইনি সিস্টেম মানে হচ্ছে সিজনাল সিস্টেম, তার সঙ্গে ফরেস্ট সয়েল, ঠিক আছে, এগুলো নিয়ে পরপর আমি কি টপিক হয়ে হচ্ছে ভিডিওগুলো দিতে থাকবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং কি তোমরা বুঝতে পারবে। মেন কথাটা হচ্ছে এইভাবে যে কোশ্চেন আনসার আলোচনা করছি, এইভাবে কোশ্চেন আনসার কিন্তু তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, কিন্তু টপিক ওয়াইজ যে আলোচনাটা সেটা কিন্তু তোমরা সাধারণত এই ইউটিউবে পাবে না। তো সেই জন্য আমি কী করেছি না যেমন আমি এইভাবে কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে এসেছি, কোশ্চেন অ্যান্সার হিসেবে আমি নিয়ে এসেছি। তো সেই সঙ্গে সঙ্গে কী করছি না টপিক ওয়াইজও নিয়ে এসেছি। টপিক ওয়াইজ কি না কনসেপ্ট, টপিকের সঙ্গে সঙ্গে কনসেপ্টও থাকবে, সেই কনসেপ্ট নিয়েও আমি ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো অবশ্যই ক্লাসগুলোকে দেখবে। চলে যাবো নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে বিরল বসতি আছে? সঠিক উত্তর হবে রাজস্থান। সবচেয়ে বিরল বসতিযুক্ত রাজ্য হচ্ছে রাজস্থান, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে এখান থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো পড়ে সেটা হচ্ছে ভারতের সবচেয়ে লার্জেস্ট যে স্টেট সেটা কি না সেটা হচ্ছে রাজস্থান, ঠিক আছে। সবচেয়ে বৃহত্তম যে মানে রাজ্য সেটা হচ্ছে রাজস্থান। এছাড়াও মনে রাখবে রাজস্থানের ক্যাপিটাল কি না রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে জয়পুর, এবং রাজস্থানে হচ্ছে যে রাজ্য পাখি সেটা হচ্ছে গর্ডন, এবং রাজ্য যে উদ্ভিদ সেটা হচ্ছে খেজুরি, ঠিক আছে, এবং ফ্লাওয়ার যেটা সেটা হচ্ছে রোহিদা। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোশ্চেন হচ্ছে মালয়েশিয়ার প্রধান খনিজ দ্রব্য কী? মালয়েশিয়ার প্রধান খনিজ দ্রব্য হচ্ছে টিন বা রং। মালয়েশিয়ার প্রধান খনিজ দ্রব্য কী? সেটা সঠিক উত্তর হয়ে যাবে টিন বা রং। এখান থেকে একটা কোশ্চেন, এখান থেকে অনেক কোশ্চেন আছে। মালয়েশিয়ার হচ্ছে কি না ক্যাপিটাল কি, মালয়েশিয়ার হচ্ছে কারেন্সি কি। তো এগুলো যখন কি হচ্ছে জিওগ্রাফি আমি প্রত্যেকটা কান্ট্রি কিছু কিছু আলোচনা করবো, সেখানে তোমাদেরকে এগুলো নিয়ে বলে দেবো। তো এখান থেকে একটা কথা মনে রাখবে যে মালয়েশিয়ার যে ক্যাপিটাল সেই ক্যাপিটালটি কি হচ্ছে কুয়ালালামপুর, ঠিক আছে, মনে রাখবে কি যে কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়ার কি না হচ্ছে ক্যাপিটাল কুয়ালালামপুর, ঠিক আছে, মালয়েশিয়ার ক্যাপিটাল হচ্ছে কুয়ালালামপুর। চলে যাবো আমরা নেক্সট স্লাইড কী রয়েছে জোরহাট জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড। জোরহাট জলপ্রপাত হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এখান থেকে একটা কোশ্চেন পড়ে
আর তোমরাই জানো যে ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে কি রাঁচি, ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি। এছাড়াও এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়ে যে ঝাড়খণ্ড কোন রাজ্য থেকে বিভাজিত হয়ে ঝাড়খণ্ড গঠিত হয়েছে? সঠিক উত্তর সেখানে হয়ে যাবে কি না বিহার থেকে পৃথক হয়ে ঝাড়খণ্ড গঠিত হয়। কবে গঠিত হয়েছিল? আচ্ছা 15ই নভেম্বর, 5th নভেম্বর, ঠিক আছে, 5th নভেম্বর 2000, ঠিক আছে, 2000 সালে 15ই নভেম্বরকে না বিহার থেকে হচ্ছে ঝাড়খণ্ড গঠিত হয়। ঠিক আছে, চলে যাব নেক্সট কোশ্চেন কী রয়েছে না কোনো স্থান ও তার প্রতিভা স্থানের মধ্যে সময় পার্থক্য কত? কোনো স্থান ও তার প্রতিভা সময়ের মধ্যে পার্থক্য হয়ে থাকে কত? হচ্ছে 12 ঘন্টা। চলে যাবো নেক্সট কোশ্চেন। সাতপুরা কী জাতীয় পর্বত? সঠিক উত্তর হয়ে যাবে স্তূপ পর্বত। সাতপুরা হচ্ছে কী জাতীয় পর্বত? সাতপুরা হচ্ছে স্তূপ পর্বত। এখান থেকে আরও একটা কোশ্চেন পড়ে যে সাতপুরা যে পর্বত শৃঙ্গ রয়েছে মানে পর্বতশ্রেণী, তো এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কী হয়ে যাবে? ধূপগড়। ঠিক আছে, মনে রাখবে কি না ধূপগড় হচ্ছে এর সর্বোচ্চ শৃঙ্গ। সাতপুরা হচ্ছে স্তূপ জাতীয় পর্বত এবং এর যে সর্বোচ্চ শৃঙ্গ এখানে রয়েছে সেটার নাম হচ্ছে কি না ধূপগড়। চলে যাব নেক্সট স্লাইডে। প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে চুনাপাথর কোন শিলা উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে পাললিক শিলা। চুনাপাথর কোন শিলা উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে পাললিক শিলা উদাহরণ। চলে যাবো এবারে নেক্সট কোশ্চেন। ল্যাপিস লাজুলি কি? না ল্যাপিস লাজুলি হচ্ছে এক ধরনের মূল্যবান পাথর। ল্যাপিস লাজুলি হচ্ছে এক ধরনের মূল্যবান পাথর যেটা কি না দেখতে একদম হচ্ছে ডিপ ব্লু। ঠিক আছে, যার কালারটা হয়ে থাকে একটা একদম ডিপ ব্লু রঙের। ঠিক আছে, বিভিন্ন লোক দেবে এই যে হাতে আরও বিভিন্ন রকম কারণের জন্য পরে অ্যাস্ট্রোলজি বিভিন্ন যে জ্যোতিষশাস্ত্রে ব্যবহার করা থাকে একটা একদম ডিপ ব্লু। ঠিক আছে, এই যে পেনটা কালার দেখতে পাচ্ছ না, ঠিক এর চেয়েতে আরও একটু ব্লু হবে। ঠিক আছে, তো এই ধরনের একদম ডিপ ব্লু কালারের হয়ে থেকে একটা মূল্যবান পাথর ল্যাপিস লাজুলি। ঠিক আছে, চলে যাবো নেক্সট পার্টে। চলে যাবো নেক্সট যে কোশ্চেনটি রয়েছে গ্রিক ভাষায় ম্যাটামরফিক কথাটির অর্থ কী? না ম্যাটামরফিক কথাটির অর্থ হচ্ছে রূপান্তরিত। ম্যাটামরফিক কথাটির অর্থ হচ্ছে রূপান্তরিত। তোমরা শুনেছো রূপান্তরিত কী? না মূলত হচ্ছে রূপান্তরিত শিলা বা ম্যাটামরফিক রক বা রূপান্তরিত শিলা, এই অর্থ হচ্ছে এই কথাটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ম্যাটামরফিক যার কথাটার অর্থ হচ্ছে রূপান্তরিত। তো আজকের শেষ যে কোশ্চেনটি আলোচনা করব সেটি হচ্ছে ভূগোল থেকে শেষ কোশ্চেন। ইয়ারলুং জাংবো নদীটি কী নামে পরিচিত? ইয়ারলুং জাংবো নদীটি কী নামে পরিচিত বা কোন নদীটি হচ্ছে ইয়ারলুং জাংবো নামে পরিচিত? সঠিক উত্তর আসবে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীটা হচ্ছে ইয়ারলুং জাংবো নামে পরিচিত। এছাড়াও আরও কয়েকটি নাম রয়েছে, সেগুলো হচ্ছে টি স্যাংপো, এছাড়া রয়েছে ধিয়াং। ঠিক আছে, ধিয়াং, এইসব নামে হচ্ছে ইয়ারলুং মানে ব্রহ্মপুত্র নদীটি পরিচিত। এটি মূলত হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম। ঠিক আছে, এই ক্ষেত্রে ব্রহ্মপুত্র ছাড়াও একে এই নামে সাধারণত ওখানে লোকাল নামে এরা পরিচিত। এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে, সেটা কি না সেটা হচ্ছে এই যে ব্রহ্মপুত্র নদীর তীরে কী হচ্ছে মানে মাজুলি দ্বীপ কী হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে মানে মাজুলি দ্বীপ সবচেয়ে হচ্ছে নদী গঠিত সবচেয়ে বড় যে দ্বীপটা সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করলাম? জিএস, হিস্ট্রি এবং জিওগ্রাফি নিয়ে। তো এইভাবে আমি প্রত্যেক সপ্তাহে কী করব না হচ্ছে এইভাবে ভিডিওগুলো ক্লাসগুলো দিতে থাকবো। এবার থেকে কী করব তোমাদের সুবিধার্থে আমি জিকে এবং হচ্ছে হিস্ট্রি বা যে জিওগ্রাফি এর ভিডিওগুলো কিন্তু আলাদা করে সেপারেট করবো। ঠিক আছে, 10টা কোশ্চেন করেই থাকবে, একসঙ্গে ভিডিওগুলো নিয়ে আসবো না, তাহলে কি তোমাদের খুঁজতে অসুবিধা হবে পরের দিকে। তো সেই জন্য আমি কী করবো আলাদা করে আমি এগুলো হচ্ছে ভিডিও বানাবো, আলাদা ক্লাস দেবো। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি শুধু কিন্তু কোশ্চেন আনসার এখানে আলোচনা করে দিচ্ছি না। অনেকে কী করে জাস্ট কোশ্চেন আনসারগুলো আলোচনা করে দিল, ব্যাস হয়ে গেল। তার সঙ্গে কী করলাম আমি যে ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্রের সঙ্গে আরও বিভিন্ন যে তার সঙ্গে এক্সাম পয়েন্ট অফ ভিউতে যে সমস্ত বিষয়গুলো সেগুলো আমি আলোচনা করলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, লাইক করবে
তোমরা লাইক করলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি ভালো লাগছে না, এবং সেখান থেকে কি আমি একটা অনুপ্রেরণা পাবো, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে তোমরা ভিডিওটাকে অবশ্যই কী করো না, শেয়ার করো, ঠিক আছে। তোমাদের নিকটতম যে সমস্ত বন্ধু বান্ধব যারা বিভিন্ন এক্সামে প্রিপারেশান নিচ্ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে থাকো, ঠিক আছে, যাতে করে তারাও কী করে না ভালোভাবে প্রিপারেশানটা করতে পারে। এবং যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে জয় হিন্দ।